হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ এমএস স্টোরি বক্সে আমি আরজে মিজু আপনাদের শোনাতে চলেছি এক অদ্ভুত ভালোবাসার গল্প। পানির নিচেও যে ভালোবাসার সংসার পাতা যায়, আর একটা মানুষ যে তার হৃদয়ের টানে সমুদ্রের অতলে হারিয়ে যেতে পারে, আজকের গল্প না শুনলে বিশ্বাস করবেন না। আজকের গল্প এক গরিব জেলে আর এক সুন্দরী জলপরীর। আমার নাম সাগর। বাবা মা শখ করে নাম রেখেছিল সাগর, কিন্তু ভাগ্যের পরিহাসে এই সাগরই আমার জীবনটাকে কেড়ে নিয়েছে। আমি থাকি পটুয়াখালীর এক অজপাড়াগায়, একেবারে সমুদ্রের কোল ঘেঁষে। বাবা ছিলেন জেলে, আমিও জেলে। বাবা সমুদ্রেই ডুবে মরেছিলেন, মা সেই শোকে পাথর হয়ে কিছুদিন পর মারা গেলেন। সেই থেকে আমি একা। আমার সম্বল বলতে একটা ফুটো হয়ে যাওয়া নৌকা আর একটা পুরনো জাল। গ্রামের মহাজন গফুর মিয়ার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম নৌকাটা মেরামত করতে, কিন্তু সুদ দিতে দিতে এখন আসল টাকাই শোধ হচ্ছে না। গফুর মিয়া বলে দিয়েছে, আগামী অমাবস্যার মধ্যে টাকা শোধ না করলে তোর ভিটে মাটি সব আমার। সেদিন ছিল বৃহস্পতিবার। আকাশটা সকাল থেকেই গুমোট। বাতাসের গন্ধে আমি বুঝলাম বড় কোনো ঝড় আসছে। গ্রামের মাঝিরা কেউ সাগরে নামেনি, কিন্তু আমার ঘরে চাল নেই, পকেটে কানা করি নেই। আমি ভাবলাম, মরেই তো যাব না খেয়ে, তার চেয়ে সাগরে মরি। আমি নৌকা ভাসালাম। ঢেউয়ের দোলায় আমার ছোট ডিঙি নৌকাটা মোচার খোলের মতো দুলছিল। আমি যত গভীরে যাই, সমুদ্র তত কালো হতে থাকে। মনে হচ্ছিল সমুদ্র আজ রাক্ষস হয়ে আমাকে গিলে খাবে। দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎ আকাশ কালো করে মেঘ নামল। শুরু হলো কাল বৈশাখী। আমি প্রাণপণে বৈঠা বাইছি কুলের দিকে, কিন্তু স্রোত আমাকে উল্টো দিকে টেনে নিয়ে যাচ্ছে গভীর সমুদ্রের দিকে। হঠাৎ আমার জালে একটা টান পড়ল। এত ভারী টান আমি জীবনেও অনুভব করিনি। মনে হলো বিশাল কোনো তিমি মাছ বা হাঙর আটকা পড়েছে। আমার লোভ হলো। ভাবলাম, এই মাছটা যদি ধরতে পারি তবে গফুর মিয়ার ঋণ শোধ হয়ে যাবে। আমি ঝড়ের মধ্যেই জালটা টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু কি, জালটা এত ভারী কেন? আমি গায়ের সমস্ত শক্তি দিয়ে হেঁচকা টান দিলাম। জালের সাথে সাথে যা উঠে এলো তা দেখে আমার হাত থেকে বৈঠা পড়ে গেল। ওটা কোনো মাছ ছিল না, ওটা ছিল একটা মানুষ। না, মানুষও না, তার কোমর পর্যন্ত মানুষের মতো এক অপরূপ সুন্দরী মেয়ে। তার গায়ের রং চাঁদের আলোর মতো ফর্সা, চুলগুলো সোনালি রঙের এবং অনেক লম্বা, কিন্তু কোমরের নিচ থেকে বাকিটা মাছের মতো। আঁশগুলো হীরের মতো চকচক করছে। আমি চিৎকার করে উঠলাম, আমি কি দেখছি? জলপরী? মেয়েটি অজ্ঞান ছিল। তার লেজের দিকে গভীর ক্ষত, সেখান থেকে নীল রঙের রক্ত বের হচ্ছে। আমি ভয়ে কাঁপছিলাম। লোকমুখে শুনেছি জলপরীরা নাকি মানুষকে ভুলিয়ে মেরে ফেলে। আমি ভাবলাম ওকে ফেলে দিই, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমার মায়া লাগল। এত নিষ্পাপ চেহারা, মনে হচ্ছে কোনো দেবী ঘুমিয়ে আছে। আমি আর দেরি না করে জাল থেকে ওকে ছাড়িয়ে নৌকার পাটাতনে শুইয়ে দিলাম। নিজের গামছা দিয়ে ওর ক্ষতটা বেঁধে দিলাম। সন্ধ্যা নাগাদ ঝড় একটু কমল। আমি কোনো রকমে নৌকা নিয়ে চরে ভিড়লাম। ভাগ্যিস ঘাটে তখন কেউ ছিল না, সবাই ঝড়ের ভয়ে যার যার ঘরে। আমি সেই জলপরী মেয়েটিকে পাজা কোলে করে আমার ভাঙা কুড়ে ঘরে নিয়ে এলাম। আমার ঘরে একমাত্র চৌকি। আমি তাকে সেখানে শুইয়ে দিলাম। তারপর হারিকেনটা জ্বালালাম। আলোতে তাকে দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল। আমার এই গরিবের কুড়ে ঘর যেন তার গায়ের আলোয় রাজপ্রাসাদ হয়ে গেছে। আমি ভাবলাম, এখন কি করব? গ্রামের কেউ যদি দেখে ফেলে তবে একে তো পিটিয়ে মারবে, আমাকেও ডাইনি বা অপয়া বলে গ্রাম ছাড়া করবে। আমি দরজা জানালা সব ভালো করে বন্ধ করে দিলাম। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। আমি ওর ক্ষতে হলুদ আর নিম পাতা বেটে লাগিয়ে দিলাম। মানুষের ওষুধ কি জলপরীর কাজে লাগবে? জানি না। আমি শুধু আল্লাহর নাম নিতে লাগলাম। সারা রাত আমি তার শিররে বসে রইলাম। মাঝরাতে হঠাৎ সে নড়ে উঠল। তার মুখ দিয়ে এক অস্ফুট গোঙানি বের হলো। আমি কাছে গিয়ে ডাকলাম, শুনছেন? আপনি ঠিক আছেন? মেয়েটি ধীরে ধীরে চোখ খুলল। তার চোখের মণি সাধারণ মানুষের মতো কালো নয়, বরং সমুদ্রের পানির মতো নীল। সে আমাকে দেখে প্রথমে ভয় পেল, ছটফট করে উঠতে চাইল, কিন্তু যন্ত্রণায় কোকিয়ে উঠল। আমি বললাম, ভয় পাবেন না, আমি আপনার ক্ষতি করব না। আপনি আহত ছিলেন, আমি আপনাকে বাঁচিয়েছি। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর অদ্ভুত এক সুরে কথা বলল,
মনে হলো যেন জলের বুদবুদের শব্দ। আমি কিছুই বুঝলাম না। আমি ইশারায় বললাম, পানি খাবেন? সে ইশারায় হ্যাঁ বলল। আমি মাটির কলসি থেকে পানি ঢেলে গ্লাসে করে তার মুখে ধরলাম। সে এক চুমুকে সব পানি খেয়ে ফেলল। তারপর আমার চোখের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় মানুষের ভাষায় বলল, পানি, ধন্যবাদ। আমি অবাক হয়ে বললাম, আপনি আমাদের ভাষা জানেন? সে দুর্বল গলায় বলল, অল্প। আমি নদী, নীল দরিয়ার রাজকুমারী। তার নাম নদী, কি সুন্দর নাম। আমি বললাম, আমি সাগর, গরিব জেলে। নদী বলল, তুমি আমাকে বাঁচিয়েছ সাগর, কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। জলদস্যুরা আমাকে খুঁজছে, ওরা আমাকে পেলে তোমাকেও মেরে ফেলবে। আমি বললাম, জলদস্যু, তারা কারা? নদী বলল, ওরা সমুদ্রের নিচের শয়তান। ওরা আমার বাবার রাজ্য দখল করতে চায় আর আমাকে বিয়ে করতে চায়। আমি পালিয়ে এসেছি, কিন্তু ওরা আমার গন্ধ জানে। পরদিন সকাল। নদী এখন একটু সুস্থ, কিন্তু তার লেজ শুকিয়ে যাচ্ছে। সে বলল, সাগর, আমাকে বাঁচতে হলে রোজ নোনা পানিতে ভিজতে হবে, কিন্তু আমি সমুদ্রে ফিরতে পারবো না এখন। আমি বললাম, আমার ঘরের পেছনে একটা বড় গর্ত আছে, আমি সেখানে নোনা পানি এনে জমিয়ে রাখব, তুমি সেখানে থেকো। নদী খুশি হলো। সে তার গলার হাড় থেকে একটা নীল রঙের মুক্তো খুলে আমার হাতে দিল। বলল, এটা নাও। এটা সাধারণ মুক্তো নয়, এটা তোমার ভাগ্য বদলে দেবে। এটা বাজারে বেচলে তুমি অনেক টাকা পাবে। আমি বললাম, না, আমি তোমার উপকারের প্রতিদান নেব না। নদী জোর করে আমার হাতে দিল। ঠিক তখনই বাইরে থেকে গফুর মিয়ার চিৎকার শোনা গেল, কিরে সাগর, ঘরে আছিস? আজই ঋণের শেষ তারিখ, টাকা দে, নইলে ঘর ছাড়। আমি ভয়ে শুকিয়ে গেলাম। ঘরে জলপরী নদী লুকিয়ে আছে। গফুর মিয়া যদি ঘরে ঢোকে তবে সর্বনাশ। নদী ফিসফিস করে বলল, ভয় পেও না, যাও, এই মুক্তোটা ওকে দাও। আমি দরজা খুললাম। গফুর মিয়া লাঠিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কাঁপতে কাঁপতে নীল মুক্তোটা তার হাতে দিলাম। গফুর মিয়া মুক্তোটা দেখে হাঁ হয়ে গেল। এ কি, এত বড় নীল মুক্তো তুই পেলি কোথায়? আমি বললাম, জালে উঠেছে কাকা। এটা দিয়ে কি ঋণ শোধ হবে? গফুর মিয়ার চোখ লোভে চকচক করে উঠল। সে বলল, হবে মানে? তোর 7 পুরুষের ঋণ শোধ হবে। যা, তোকে মাফ করে দিলাম। গফুর মিয়া চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার সাগরেদ বলল, উস্তাদ, সাগরের ঘরে মেয়ে ছেলের গলার আওয়াজ পাইলাম মনে হলো। গফুর মিয়া সন্দেহজনকভাবে আমার ঘরের দিকে তাকালো। আমার বুকটা ধপ করে উঠল। গফুর মিয়া চলে যাওয়ার পর আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু জানতাম বিপদ কাটেনি। নদীকে বাঁচাতে হলে আমাকে অনেক সাবধান হতে হবে। আমার ঘরের পেছনে একটা পুরনো ডোবা ছিল, যেটা শুকিয়ে আছে। আমি ঠিক করলাম ওটাকেই নদীর থাকার জায়গা বানাবো। কিন্তু নদী নোনা পানি ছাড়া বাঁচবে না, তাই আমাকে রাতের অন্ধকারে সমুদ্র থেকে পানি এনে ওই ডোবা ভরাতে হবে। কাজটা অসম্ভব কঠিন, কিন্তু নদীর মুখের দিকে তাকালে আমার সব কষ্ট দূর হয়ে যায়। রাত তখন 1টা, গ্রাম নিঝুম। আমি কাঁধে কলসি নিয়ে সমুদ্রের দিকে রওনা দিলাম, কিন্তু আমি জানতাম না অন্ধকারের আড়ালে একজোড়া চোখ আমাকে অনুসরণ করছে। সেটা কালু, গফুর মিয়ার চর। কালু ভাবল, সাগর এত রাতে কলসি নিয়ে কোথায় যায়? নিশ্চয়ই কোনো গুপ্তধন আনতে। সে আমার পিছু নিল। আমি সমুদ্র থেকে পানি ভরে যখন ফিরছিলাম, তখন কালু দেখল আমি সেই পানি ঘরে না নিয়ে পেছনের ডোবায় ঢালছি। সে অবাক হল, ডোবায় নোনা পানি কেন ঢালছে সাগর? সারা রাত ধরে আমি প্রায় 50 কলসি পানি এনে ডোবাটা ভরাতে পারলাম। আমার হাত পা ব্যথা করছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। আমি নদীকে পাঁজা কোলে করে ঘর থেকে বের করলাম। ভাগ্যিস কালু তখন মশার কামড় খেয়ে বিরক্ত হয়ে একটু ঝিমিয়ে পড়েছিল, তাই সে নদীকে দেখতে পেল না। আমি নদীকে সেই নোনা পানির ডোবায় নামিয়ে দিলাম। পানিতে নামার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল। নদীর শরীর থেকে এক উজ্জ্বল নীল আলো বের হতে লাগল। তার শুকিয়ে যাওয়া লেজটা আবার সজীব হয়ে উঠল। তার ফ্যাকাশে মুখে রক্তিম আভা ফিরে এলো। সে পানিতে সাঁতার কাটতে শুরু করল আনন্দে। পানির উপর ভেসে উঠে সে আমার দিকে হাত বাড়িয়ে দিল, বলল, সাগর, কাছে এসো। আমি ডোবার পাড়ে বসলাম।
সে আমার ক্লান্ত হাতটা নিজের ঠান্ডা হাতের মধ্যে নিয়ে গালে ছোঁয়ালো, বলল, তুমি আমার জন্য এত কষ্ট করছো কেন? আমি তো ভিনদেশী। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, জানি না, মনে হচ্ছে তোমাকে বাঁচানোই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। সেই মুহূর্তে আমাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু নীরবতা আর দুটি হৃদয়ের স্পন্দন। আমি বুঝলাম আমি এক জলপরীর প্রেমে পড়েছি, এক অসম্ভব প্রেম। এদিকে সমুদ্রের নিচে তখন তোলপাড়। নীল দরিয়ার রাজা, নদীর বাবা, সমুদ্ররাজ মেয়েকে হারিয়ে পাগল প্রায়। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর খবর হলো সেই জলদস্যু কারকাত, এক বিশাল কাঁকড়া মানব, জেনে গেছে নদী ডাঙায় আশ্রয় নিয়েছে। কারকাত তার বিশাল সেনাবাহিনী নিয়ে আলোচনার টেবিলে বসল। তার শরীরটা মানুষের মতো হলেও পিঠে বিশাল শক্ত খোলস, আর হাতের বদলে দুটো বিশাল ধারালো সাঁড়াশি। কারকাত গর্জন করে বলল, নদীর গায়ের রক্ত আমি পেয়েছি তীরের কাছে, সে নিশ্চয়ই কোনো মানুষের আশ্রয়ে আছে। আগামী পূর্ণিমার রাতে যখন জোয়ারের পানি গ্রামে ঢুকবে, আমরা তখন আক্রমণ করব। নদীকে আমার চাই চাই, আর সেই মানুষটাকে আমি টুকরো টুকরো করে হাঙরদের খাওয়াবো। তার সেনাপতি বলল, কিন্তু সর্দার, মানুষরা তো আগুনের ব্যবহার জানে, ডাঙায় আমাদের শক্তি কমে যাবে। কারকাত অট্টহাসি দিল, বোকা, আমার সাথে আছে কালো জাদুকর অক্টোপাস। সে এমন কুয়াশা তৈরি করবে যে মানুষরা নিজেদের হাতও দেখতে পাবে না। প্রস্তুত হও। পরদিন সকালে কালু দৌড়ে গেল গফুর মিয়ার কাছে। উস্তাদ, উস্তাদ, খবর আছে। গফুর মিয়া হুক্কা টানছিল, বলল, কি খবর? গুপ্তধন পেলি? কালু বলল, গুপ্তধনের চেয়েও বড় কিছু। সাগর সারা রাত ধরে সমুদ্রের পানি এনে পেছনের ডোবায় জমা করেছে, আর সকালে আমি দেখলাম সেই ডোবার পানি নীল হয়ে জ্বলছে। নিশ্চয়ই ওই পানির নিচে হীরা জহরাত লুকিয়ে আছে। গফুর মিয়ার লোভ বেড়ে গেল। সে বলল, তাই নাকি? চল তো দেখি। দুপুরবেলা যখন সাগর বাজারে গেছে নদীর জন্য কিছু ফল কিনতে, তখন গফুর মিয়া আর কালু সাগরের বাড়ির পেছনের বেড়া টপকে ঢুকল। তারা ডোবার কাছে গেল। নদী তখন পানির নিচে ঘুমিয়েছিল, তার সোনালি চুলগুলো পানির উপর ভাসছিল। গফুর মিয়া ভাবল, ওটা সোনা। সে হাত বাড়িয়ে চুলগুলো ধরতে গেল। ঠিক তখনই নদী জেগে উঠল। মানুষের স্পর্শ পেয়ে সে ভয় পেয়ে পানির উপর ভেসে উঠল। গফুর আর কালু তো হাঁ হয়ে গেল। অর্ধেক মানুষ, অর্ধেক মাছ, আর কি অপরূপ সুন্দরী! গফুর মিয়া চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ, এ তো জলপরী! কালু, একে ধরতে পারলে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। বিদেশে এর দাম অনেক। নদী ভয় পেয়ে ডুব দিল। গফুর মিয়া বলল, আজ আর না, কাল বড় জাল নিয়ে আসব। এই মাছ। আমি বাজার থেকে ফিরে দেখি নদী ডোবার এক কোনায় জুবুথুবু হয়ে কাঁপছে, পানি ঘোলা হয়ে আছে। আমি বললাম, কি হয়েছে নদী? নদী কান্নাজড়িত কণ্ঠে বলল, সাগর, ওরা আমাকে দেখে ফেলেছে। সেই দুষ্টু লোকটা এসেছিল, ওরা কাল আমাকে ধরে নিয়ে যাবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। গফুর মিয়া জেনে গেছে, এখনও পুরো গ্রাম নিয়ে আসবে। আমি বললাম, তোমাকে এখান থেকে পালাতে হবে নদী। নদী বলল, কোথায় যাব? সমুদ্রে কারকাত ওত পেতে আছে, আর ডাঙায় এই লোভী মানুষ। আমার যাওয়ার কোনো জায়গা নেই সাগর। আমি নদীর হাত ধরলাম, বললাম, আছে। সুন্দরবনের গভীরে এমন অনেক খাল আছে যেখানে মানুষ যায় না। আমি তোমাকে সেখানে নিয়ে যাব, আজ রাতেই। আমরা যখন পালানোর পরিকল্পনা করছিলাম, তখন হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে একটা শব্দ হলো, শিঙার আওয়াজ। সমুদ্রের দিক থেকে আসছে। নদী চমকে উঠল, তার মুখ ভয়ে সাদা হয়ে গেল। সে বলল, কারকাত, ওরা আসছে। ওরা পূর্ণিমার অপেক্ষা করেনি। সাগর, পালাও, ওরা তোমাকে মেরে ফেলবে। আমি জানলা দিয়ে তাকালাম, দেখি সমুদ্রের দিক থেকে বিশাল এক কালো কুয়াশা গ্রামের দিকে ধেয়ে আসছে, আর সেই কুয়াশার মধ্যে জ্বলছে হাজার হাজার লাল চোখ। জলদস্যুরা ডাঙায় উঠে আসছে। আমি জানলা দিয়ে দেখলাম গ্রামের মানুষজন ভয়ে দিক বিদিক ছুটছে। ওই কালো কুয়াশা যার গায়ে লাগছে সেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। কুয়াশার ভেতর থেকে অদ্ভুত সব প্রাণী বেরিয়ে আসছে, কারো মাথা হাঙরের মতো, কারো হাত কাঁকড়ার মতো। নদী ভয়ে আমার হাত শক্ত করে ধরে বলল, সাগর, ওরা এসে গেছে, আমাকে রেখে তুমি পালাও। আমি ধমক দিয়ে বললাম,
চুপ করো, মরলে একসাথে মরব। আমি ঘরে থাকা একটা বড় কাঠের ড্রাম নিলাম, যেটা আমি মাছ রাখার কাজে ব্যবহার করতাম। নদীকে বললাম, এর ভেতরে ঢোকো। নদী কোনো প্রশ্ন না করে ঢুকে পড়ল। আমি ওপরে ভেজা চট দিয়ে ঢেকে দিলাম, যাতে ও পানি পায় এবং বাইরে থেকে কেউ দেখতে না পায়। ড্রামটা একটা ঠেলাগাড়িতে তুলে আমি পেছনের দরজা দিয়ে বের হলাম। গন্তব্য সুন্দরবনের গহীন জঙ্গল। কিন্তু বাড়ির উঠোন পার হতেই সামনে এসে দাঁড়ালো গফুর মিয়া আর তার দলবল। গফুর মিয়া হাতে টর্চ জেলে বলল, যাস কই সাগর? আমার মাল নিয়ে পালানো হচ্ছে। ড্রামে কি ওই জলপরি? আমি বললাম, কাকা পথ ছাড়েন, দেখছেন না গ্রামের কি অবস্থা? দানবরা আক্রমণ করেছে। গফুর মিয়া হাসল, ধুর, ওসব দানব টানব কিচ্ছু না, তুই নিশ্চয়ই কোনো চাল চালছিস। কালু, ড্রামটা নামা। ঠিক যখন কালু আমার ঠেলাগাড়ির দিকে হাত বাড়ালো, তখনই কুয়াশা ভেদ করে একটা বিশাল ছায়া তাদের ওপর পড়ল। এটা কার কাত? তার বিশাল দুই সাড়াশি চাঁদের আলোয় ঝকঝক করছে। গফুর মিয়া টর্চের আলো ফেলে বলল, এ কি জানোয়ার? কারকাত তার যান্ত্রিক গলায় বলল, মানুষ, আমার পথে বাধা হয়ে দাঁড়াস না। রাজকুমারী কোথায়? গফুর মিয়া তার লাঠিয়ালদের বলল, মার তো ব্যাটাকে, নিশ্চয়ই সাগরের পোষা জন্তু। কালু লাঠি দিয়ে কারকাতকে মারতে গেল, কিন্তু কারকাত তার এক সাড়াশি দিয়ে কালুর লাঠিটা টুকরো করে ফেলল এবং এক ঝটকায় কালুকে 10 হাত দূরে ছুঁড়ে মারল। গফুর মিয়া ভয়ে প্রস্রাব করে দিল। সে জীবনের মায়া ছেড়ে দৌড় দিল উল্টো দিকে। এই সুযোগে আমি ঠেলাগাড়ি নিয়ে জঙ্গলের দিকে দৌড় দিলাম। কারকাত বর্জন করে উঠল, পালাচ্ছিস কোথায় ইঁদুর? সে তার বাহিনীকে নির্দেশ দিল, ধর ওকে, কিন্তু রাজকুমারীর যেন কোনো ক্ষতি না হয়। আমি দৌড়াচ্ছি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পায়ের নিকে কাটা ফুটছে, কিন্তু থামার উপায় নেই। পেছনে ধূপ ধূপ শব্দ, ওরা আসছে। আমি সুন্দরবনের শ্বাসমূলের জঙ্গলে ঢুকে পড়লাম। এখানে বড় কোনো প্রাণী ঢুকতে পারবে না। ঠেলাগাড়িটা এখানে অচল। আমি নদীকে ড্রাম থেকে বের করলাম। নদী বলল, সাগর, আমি হাঁটতে পারবো না, আমার লেজ। আমি বললাম, হাঁটতে হবে না। আমি ওকে পাজা কোলে তুলে নিলাম। নদীর ওজন খুব বেশি না, কিন্তু এই কাদা মাটিতে চলা খুব কঠিন। নদী আমার কাঁধে মাথা রেখে বলল, সাগর, তুমি আমার জন্য এত করছো কেন? আমি তো তোমার কেউ না। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কে বলেছে কেউ না? তুমি আমার নিঃশ্বাস। নিঃশ্বাস বন্ধ হলে মানুষ কি বাঁচে? নদী আমার গলা জড়িয়ে ধরে কাঁধের ওপর মুখ লুকালো। তার চোখের পানি আমার ঘাড়ে পড়ল। অদ্ভুত ব্যাপার, তার কান্নাগুলো গরম নয়, বরফের মতো ঠান্ডা। আমরা একটা সরু খালের কাছে পৌঁছলাম। নদী বলল, সাগর, আমাকে এই খালে নামিয়ে দাও, আমি সাঁতরে তোমাকে নিয়ে যেতে পারবো। এই খাল গিয়ে মিশেছে মায়াবী দ্বীপে। আমি নদীকে খালে নামিয়ে দিলাম। সে আমার হাত ধরে টান দিল। আমি পানিতে নামলাম। সে অদ্ভুত ক্ষিপ্র গতিতে আমাকে নিয়ে পানির নিচ দিয়ে সাঁতার কাটতে শুরু করল। আমি দম বন্ধ করে তার সাথে এগোচ্ছি। হঠাৎ পানিটা ঘোলা হতে শুরু করল। কালো কালির মতো কিছু একটা ছড়িয়ে পড়ছে পানিতে। নদী থমকে গেল। সে ইশারায় আমাকে ওপরে উঠতে বলল। আমরা ভেসে উঠলাম। কিন্তু এ কি? আমাদের চারপাশ ঘিরে ফেলেছে 8টা বিশাল কালো সুর, সেই কালো জাদুকর অক্টোপাস। সে পানি থেকে তার বিশাল মাথা তুলল। তার এক চোখে কোনো মণি নেই, শুধু সাদা। সে ফিসফিস করে বলল, কোথায় যাবে রাজকুমারী? সর্দার কারকাত অপেক্ষা করছে। নদী চিৎকার করে বলল, সাগর, পালাও, ও তোমাকে মেরে ফেলবে। অক্টোপাসটা তার একটা সুর দিয়ে আমাকে পেঁচিয়ে ধরল। মনে হলো আমার হাড়গোড় সব ভেঙে যাচ্ছে। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। নদী আমাকে বাঁচাতে অক্টোপাসের সুরে কামড় বসিয়ে দিল, কিন্তু অক্টোপাস তার আরেকটা সুর দিয়ে নদীকেও আঘাত করল। নদী ছিটকে গিয়ে পাথরের ওপর পড়ল। আমি দেখলাম নদীর কপাল থেকে রক্ত পড়ছে। আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। তবে কি সব শেষ? অক্টোপাসটা আমাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। আমার ফুসফুসে পানি ঢুকছে। আমি মৃত্যুর কোলে ঢলে পড়ছি। ঠিক সেই মুহূর্তে আমি ঝাপসা চোখে দেখলাম নদী পাথরের ওপর সোজা হয়ে দাঁড়িয়েছে। তার চোখ দুটো দপদপ করে জ্বলছে। সে আকাশের দিকে হাত তুলে অদ্ভুত এক ভাষায় চিৎকার করল। সেই চিৎকার মানুষের কানে শোনার মতো নয়, কিন্তু পানির নিচে সেটা ভূমিকম্পের মতো কাজ করল। নদীর বুক থেকে এক তীব্র নীল আলো বের হয়ে তলোয়ারের মতো ছুটে এলো অক্টোপাসের দিকে। আলোটা অক্টোপাসের গায়ে লাগতেই সে বিকট চিৎকার করে আমাকে ছেড়ে দিল। তার কালো শরীরটা জ্বলে গিয়ে ছাই হতে লাগল। নদী সাঁতরে আমার কাছে এলো। আমি তখন জ্ঞান হারাচ্ছি। সে আমাকে ধরে পানির ওপরে নিয়ে এলো। জ্ঞান ফেরার পর দেখি
আমি একটা বালুকাময় তীরে শুয়ে আছি। ভোর হয়েছে, ভোরের আলো ফুটছে, আর আমার পাশে নদী বসে আছে। কিন্তু এ কি? নদীর সেই মাছের লেজ আর নেই, সেখানে দুটো মানুষের মতো পা। আমি অবাক হয়ে বললাম, নদী, তোমার পা? নদী করুণ হেসে বলল, সাগর, আমি আমার জাদুকরী ক্ষমতা আর অমরত্ব বিসর্জন দিয়েছি ওই অক্টোপাসকে মারার জন্য। এখন আমি আর জলপরী নই, আমি সাধারণ মানুষ। আমি আর কখনো সমুদ্রে ফিরতে পারবো না। নদীর নতুন পা দেখতে মানুষের মতো হলেও সেগুলো ছিল বড্ড নরম। সে যখন বালির ওপর প্রথম পা ফেলল, তার মনে হলো সে যেন ধারালো কাচের ওপর হাঁটছে। প্রতিটা পদক্ষেপে তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু সে মুখে হাসি ধরে রেখেছিল। আমি বললাম, নদী, তোমাকে হাঁটতে হবে না, আমি তোমাকে কোলে করে নেব। নদী বলল, না সাগর, আমি এখন মানুষ, আমাকে মানুষের মতো নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে। তোমার বোঝা হয়ে আমি বাঁচতে চাই না। আমরা সুন্দরবনের এক নির্জন দ্বীপে ছোট একটা কুঁড়ে ঘর বানালাম। নদী খুব দ্রুত মানুষের ভাষা আর আচার আচরণ শিখতে লাগল। সে মাটির চুলায় রান্না করার চেষ্টা করত, যদিও ধোঁয়ায় তার চোখ লাল হয়ে যেত। আমাদের দিনগুলো খুব কষ্টে কাটছিল, কিন্তু রাতে যখন আমরা আগুনের পাশে বসতাম, তখন মনে হতো পৃথিবীটা স্বর্গ। কিন্তু সুখ বেশিক্ষণ সইল না। একদিন বিকেলে আমি কাঠ কাটতে গেছি, ফিরে এসে দেখি নদী ঘরের কোনায় বসে কাঁপছে। আমি বললাম, কি হয়েছে? সে বলল, বাতাসে আমি পচা মাছের গন্ধ পাচ্ছি সাগর। কারকাত, ও এখনো মরেনি, ও আসছে। সেদিন ছিল অমাবস্যা। সমুদ্র আজ শান্ত থাকার কথা, কিন্তু হঠাৎ করে পানি বাড়তে শুরু করল। সুন্দরবনের এই দ্বীপে জোয়ারের পানি সাধারণত ঘর পর্যন্ত আসে না, কিন্তু আজ পানি যেন রাক্ষসের মতো ফুঁসছে। আমি বুঝতে পারলাম এটা সাধারণ জোয়ার নয়। কারকাত তার জাদুকরী ক্ষমতা দিয়ে সমুদ্রের পানিকে আমাদের দিকে ঠেলে দিচ্ছে। সে ডাঙায় উঠতে পারবে না বেশিক্ষণ, তাই সে পানি দিয়েই আমাদের ডুবিয়ে মারতে চায়। রাত 12টা, আমাদের কুঁড়ে ঘরের চারপাশে থই থই পানি। হঠাৎ পানির নিচ থেকে একটা বিকট শব্দ হলো। মনে হলো কোনো দানব মাটির নিচ থেকে উঠে আসছে। দরজা ভেঙে ঘরে ঢুকল এক বিশাল ঢেউ, আর সেই ঢেউয়ের সাথে ভেসে এলো কারকাতের একদল হিংস্র কাকড়া মানব সৈন্য। তাদের হাতে ধারালো বর্ষা। সবার পেছনে পানির ওপর ভেসে উঠল স্বয়ং কারকাত। তার অর্ধেক শরীর পুড়ে গেছে নদীর সেই নীল আলয়, তাই সে দেখতে এখন আরও ভয়ঙ্কর। এক চোখ কানা, আর এক চোখ দিয়ে আগুন ঝরছে। সে গর্জন করে বলল, বিশ্বাসঘাতক রাজকুমারী, ভেবেছিলি মানুষ হয়ে বাঁচবি? আজ তোদের দুজনকে এই জলেই সমাধি দেব। আমি নদীকে ঘরের মাচায় তুলে দিলাম। আমার হাতে শুধু একটা মাছ ধরার হারপুন আর একটা কুড়ুল। আমি বললাম, নদী, তুমি নামবে না, ওরা আমাকে না মেরে তোমাকে ছুঁতে পারবে না। কাকড়া মানবরা আমাকে ঘিরে ধরল। আমি পাগলের মতো কুড়ুল ঘোরাতে লাগলাম। একটার পর একটা মাথা কেটে পানিতে পড়তে লাগল, কিন্তু ওরা সংখ্যায় অনেক। আমার শরীরে বর্ষার খোঁচা লাগছে, রক্তে পানি লাল হয়ে যাচ্ছে। কারকাত হাসতে হাসতে বলল, বৃথা চেষ্টা মানুষ, আমার চামড়া পাথরের চেয়েও শক্ত। তোর ওই খেলনা অস্ত্র দিয়ে আমার কিচ্ছু হবে না। কারকাত তার বিশাল সাঁড়াশি দিয়ে আমাকে লক্ষ্য করে আঘাত করল। আমি সরে গেলাম, কিন্তু আমার ঘরের খুঁটিটা ভেঙে গেল। ঘরটা হুড়মুড় করে ভেঙে পড়ল আমাদের ওপর। আমি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়লাম। নদী চিৎকার করে উঠল, সাগর! কারকাত তার সাঁড়াশি দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আমাকে বের করে আনল। তারপর আমাকে গলার কাছে ধরে শূন্যে ঝুলিয়ে দিল। আমি শ্বাস নিতে পারছি না। কারকাত বলল, দেখ রাজকুমারী, তোর ভালোবাসার পরিণতি দেখ। নদী তখন মাচা থেকে পানিতে লাফিয়ে পড়ল। সে এখন মানুষ, তার কোনো জাদু নেই, কিন্তু তার শরীরে বইছে নীল দরিয়ার রাজকীয় রক্ত। সে দৌড়ে এসে কারকাতের পায়ের কাছে পড়ল। নদী কান্নাজড়িত কণ্ঠে বলল, কারকাত, ওকে ছেড়ে দাও। তুমি আমাকে চাও তো? আমি যাব তোমার সাথে। দোহাই লাগে, সাগরকে মেরো না। আমি অস্ফুট স্বরে বললাম, না নদী, যেও না। কারকাত অট্টহাসি দিল। এখন আর শর্ত দেওয়ার সময় নেই। আমি তোকে দাসী বানাবো আর একে খাবো। ঠিক তখনই আকাশ চিরে এক বিশাল বজ্রপাত হলো। সমুদ্রের পানি হঠাৎ স্থির হয়ে গেল। মনে হলো সময় থমকে গেছে। পানির নিচ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা শুনে কারকাত ভয়ে কেঁপে উঠল। কারকাত, তুই সীমা লঙ্ঘন করেছিস। পানি ফুঁড়ে উঠে এলেন এক বিশাল পুরুষ।
হাতে স্বর্ণের ত্রিশূল, মাথায় মুকুট। তিনি সমুদ্ররাজ, নদীর বাবা। এতদিন তিনি বন্দী ছিলেন, কিন্তু মেয়ের আত্মত্যাগ আর খাঁটি ভালোবাসার কান্না তার শিকল ভেঙে দিয়েছে। সমুদ্ররাজ তার ত্রিশূল দিয়ে কারকাতকে লক্ষ্য করে এক মরণ আঘাত হানলেন। সেই আঘাতে কারকাতের পাথরে শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার সৈন্যরা ভয়ে পানিতে মিশে গেল। কারকাত শেষ, ঝড় থেমে গেছে। সমুদ্ররাজ তার বিশাল হাত বাড়িয়ে দিলেন নদীর দিকে। নদী বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। বাবা, আমাকে ক্ষমা করে দাও। সমুদ্ররাজ বললেন, মারে, আমি ভেবেছিলাম মানুষরা শুধু লোভী হয়, কিন্তু এই ছেলেটা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে মানুষের ভালোবাসা সমুদ্রের চেয়েও গভীর হতে পারে। আমি তোকে ফিরিয়ে নিতে এসেছিলাম, কিন্তু এখন দেখছি তোর আসল জায়গা এই ডাঙায়, সাগরের বুকে। সমুদ্ররাজ আমার মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাকো। আজ থেকে সমুদ্র তোমাদের বন্ধু। যত ঝড়ই আসুক, আমার ঢেউ তোমাদের রক্ষা করবে। সমুদ্ররাজ বিদায় নিয়ে গভীর জলে তলিয়ে গেলেন। ভোরের আলো ফুটল। আমি আর নদী ভেজা কাপড়ে সৈকতে বসে আছি। নদী আমার কাঁধে মাথা রাখল। আমি বললাম, নদী, তুমি তো রাজকুমারী ছিলে, এখন জেলের বউ হয়ে থাকবে? নদী মুচকি হেসে বলল, রাজপ্রাসাদে হীরা মুক্ত আছে, কিন্তু তোমার মতো এমন পাগল প্রেমিক তো নেই। আমি এই কুঁড়ে ঘরেই রানী হয়ে থাকব। আসসালামু আলাইকুম দর্শক, আমি আরজে মিজু। আপনারা দেখছেন এমএস স্টোরি বক্সে। যদি আপনাদের চোখে এক ফোঁটাও পানি এসে থাকে, তবে আমাদের পরিশ্রম সার্থক। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এমএস স্টোরি বক্সে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক, কমেন্ট আর শেয়ার করে ছড়িয়ে দিন এই অদ্ভুত প্রেমের গল্পটি। আমি আরজে মিজু আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর গল্পে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আল্লাহ হাফেজ।